কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি পরিচিত। এটা হচ্ছে কার্টেশিয়ান স্থানাঙ্ক বলে, যেটাকে আমরা জিওমেট্রিতে বা ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছি। কার্টেশিয়ান কোঅর্ডিনেট বা কার্তেশীয় স্থানাঙ্ক, সেই ব্যবস্থায় আমরা পড়েছিলাম। একটা গ্রাফ পেপারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা ভার্টিক্যাল বরাবর, সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলে থাকি নরমালি, এবং হরাইজন্টাল অ্যাক্সিস বা আণবিক বরাবর, যেটা সেটাকে আমরা নরমালি এক্স অ্যাক্সিস বলে থাকি। এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাক্সিস এই প্লটটাকে চারটা ভাগে ভাগ করেছে। এটাকে আমরা বলি ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। ফার্স্ট কোঅর্ডিনেটে কি হয়? অল পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে এক্স এর মানটা নেগেটিভ, বাট ওয়াই এর মানটা পজিটিভ। থার্ড কোঅর্ডিনেটে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। আর ফোর্থ কোঅর্ডিনেটে এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ। এটার সাথে আমাদের ল্যাটিটিউড এবং ডিপারচারের সম্পর্ক আছে। ল্যাটিটিউড এবং ডিপারচারকে আমি যদি সহজ ভাষায় বলতে চাই, আপনারা সামাজিক বিজ্ঞানে পড়েছেন যে পৃথিবীর, এর আগের ক্লাসও হয়তো আমি বলেছি, দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে এর প্রস্থ বরাবর, আর একটা উত্তর দক্ষিণে। এই উত্তর দক্ষিণে জয়নিং যে লাইনগুলা, সেগুলোকে বলি আমরা দ্রাঘিমাংশ, ল্যাটিটিউড। আর এই বরাবর পৃথিবীর ক্রস সেকশন বরাবর যেগুলো আছে, সেগুলোকে আমরা বলি এর প্যারালাল, এগুলো হচ্ছে অক্ষাংশ বলে, ডিপারচার। স্যার মানে কোনো একটা লাইনের, হ্যাঁ স্যার আমার এক আত্মীয় স্যার, এখানে যেতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, যান রোল নাম্বারটা ফ্রেন্ডের বলে দিয়ে যান। স্যার ফ্রেন্ডের কাছে বলে দেবো রোল নাম্বার? হ্যাঁ বলে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম, ল্যাটিটিউড এবং ডিপারচার, এটা হলো আমি তো যে কোনো একটা পয়েন্টকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বাট যদি কোনো লাইন হয়, সেই লাইনের ল্যাটিটিউড এবং ডিপারচার কিভাবে বের করব? আপনারা যখন জিপিএস তো নাম শুনেছেন, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। এবং আরেকটা জিনিস আপনারা জানেন, গুগল ম্যাপে যখন যান, কোনো জায়গার সিলেক্ট করলে সেখানকার একটা স্থানাঙ্ক দেখায়, একটা ভ্যালু দেখায় এন দিয়ে, আর একটা ভ্যালু দেখায় ই দিয়ে। এইগুলোকে বলা হয় ল্যাটিটিউড এবং ডিপারচার। তাহলে আমরা আরেকটু ভিতরে ঢুকতেছি, যে কোন একটা লাইন যদি আমার এ বি হয়, তাহলে এই এ এবং বি লাইনের ল্যাটিটিউড কি হবে, ডিপারচার কি হবে, সেটার জন্য স্পষ্ট করে ডায়াগ্রামটা দেওয়া আছে, দেখেন। যদি কোনো লাইন এ বি হয়, তার অ্যাঙ্গেল থিটা। আমরা জানি থিটা অ্যাঙ্গেলটা সবসময় নর্থের সাথে হয়। এখন একটা লাইনকে যদি ইনক্লাইন থাকে, তার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট। আপনারা মেকানিক্সে পড়েছেন, বা না পড়লেও এখন শুনে থাকেন। সেটা হলো, কোন লাইন যখন এরকম থাকে ইনক্লাইন, যাকে আমরা অভিক্ষেপ বলি। এটা ইন্টারমিডিয়েট 9-10-এ হায়ার ম্যাথে আমাদের সময় ছিল। অভিক্ষেপ বা কোন লাইনের লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ আপনারা সম্বন্ধে পরিচিত, শুনছেন না এই টার্মগুলো ইন্টারমিডিয়েটে বা 9-10-এ? লম্ব অভিক্ষেপ। জি স্যার। হ্যাঁ, লম্ব অভিক্ষেপ বা অভিক্ষেপ অথবা প্রজেকশন যদি আমি বলি, এই লাইনকে আমি যদি তার অভিক্ষেপ নেই, প্রজেকশন নেই। প্রজেকশন মানে ছায়া। আপনি রোদ্রে দাঁড়াবেন, আপনার ছায়া যতটুকু হবে সেটা আপনার প্রজেকশন। অথবা আপনি লাইটের রোদ্রের সামনে একটা লাঠি রাখবেন বা যে কোনো কিছু রাখতে পারেন, সেটার যে ছায়াটা, ওইটাকে আমরা বলি অভিক্ষেপ। এখন আমাকে বলেন দেখি, আপনার যখন রোদ্রে দাঁড়ান, আপনার ছায়া কি সবসময় আপনার সমানই হয়, না কম বা বেশি হয়? কম হয় স্যার। কম হয়, আবার বেশিও হয়। সূর্য যখন
ঠিক উপরের দিকে থাকে, মাথার উপরে তখন কম হয়। আস্তে 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 যখন যে কোনো একদিকে হেলে পড়ে সূর্য, তার ডুবন্ত সময় অথবা যখন উঠতেছে সকালে, ওঠার সময় তো সূর্যটা হেলেই থাকে, ঠিক মাথার উপরে থাকে না। ওই সময় দেখবেন যে ছায়াটা বেশি হয়, ইভেন মানুষের 2 গুণ 3 গুণও হয় ছায়া। ওটা হয় অ্যাঙ্গুলার ডেভিয়েশনের কারণে। সো এখানে যে অ্যাঙ্গেলটা আছে, আমি যদি এর প্রজেকশন টানি, কোনো লাইন এইরকম, তার প্রজেকশন মানে হচ্ছে এই পয়েন্ট থেকে তার সাপেক্ষে লম্ব বিক্ষেপ, এই পয়েন্ট থেকে লম্ব বিক্ষেপ, এদের মধ্যবর্তী যে দূরত্বটুকু, সেটাই হবে এই লাইনের এই অবস্থার প্রজেকশন। তাহলে আপনারা নিজেই বলেন আমাকে, এখানে এই লাইন এবং এই লাইন কি সেম লেন্থে, দূরত্বে? সেম না, এটা একটু বেশি, এটা একটু কম, এরকম কম বেশি হতে পারে। এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো এই কম হলো যে এই অংশটুকু কত হবে। আমি এই লাইনটা মেজারমেন্ট করলাম 100 ফিট, এবং এই নর্থ লাইনের সাপেক্ষে, এটা নর্থ, এই অ্যাঙ্গেলটা আছে 40, তাহলে এইটুকু কত হবে? এইটুকু আর এইটুকু তো একই কথা, এইটুকু হবে। এটা যদি এল হয় অথবা 100 হয়, তাহলে 100 সাইন থিটা হবে। এটা 100 সাইন থিটা, আর এইটুকু হবে এই বরাবর, এইটা হলো তার অভিক্ষেপ। এটা হবে 100 কস থিটা। সহজ ভাষায়, যেখানে অ্যাঙ্গেল থাকবে যদি তার সাথে মিশে যায়, তাহলে কস, তার অপোজিট হবে সাইন। এইটুকু মনে রাখবেন সবাই। যার সাথে মিলে যাবে, যার সাথে অ্যাঙ্গেল আছে তার দিকে যদি মিলে, তাহলে হবে সাইন, সরি কস, বাকিটা হবে সাইন। তাহলে এই যে সাইন কম্পোনেন্ট যেটা ভূমির সাথে মিলবে, এইটুকু মান হচ্ছে এইটুকু সেম। যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেলের পরস্পর অপোজিট দুই বাহু প্যারালাল এবং সমান হয়, তাহলে এইটুকু হবে ডি 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 ইজ ইকুয়াল টু, এই ডি মানে ডিপারচার, অর্থাৎ কোন লাইনের এক্স অ্যাক্সিস বরাবর যে অভিক্ষেপ, সেটাকে আমরা বলবো ডিপারচার, এল সাইন থিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে অভিক্ষেপ, সেটাকে আমরা বলতেছি কস থিটা, এবং ওটা হবে ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড হবে নর্থিং, নর্থ লাইন বরাবর, আর ডিপারচার হবে ইস্টিং, ইস্ট লাইন বরাবর। অর্থাৎ ল্যাটিটিউড যখন নর্থ লাইন বরাবর থাকবে তখন ল্যাটিটিউড পজিটিভ, যখন সে সাউথে চলে আসবে তখন ল্যাটিটিউড নেগেটিভ। দেখেন এখানকার ল্যাটিটিউড এটাও নেগেটিভ, ল্যাটিটিউড এটাও নেগেটিভ। যখন ইস্টিং এ যাবে তখন ডিপারচার পজিটিভ। দেখেন এখানকার ডিপারচার এটা পজিটিভ, এখানকার ডিপারচারও এটা পজিটিভ। বাট যখন ওয়েস্টিং এ চলে আসছে বাম পাশে, তখন এই ওয়েস্টিং ও নেগেটিভ, এখানকার ওয়েস্টিং ও নেগেটিভ। তাহলে ল্যাটিটিউড নর্থিং পজিটিভ, সাউথিং নেগেটিভ, ডিপারচার ইস্টিং পজিটিভ, ওয়েস্টিং নেগেটিভ। এই কথাগুলোই সুন্দর করে এখানে এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে সুন্দর করে দেওয়া আছে। কোথাও কি আপনাদের বুঝতে কোনো সমস্যা? এই নেগেটিভ পজিটিভ সব বলে দেওয়া আছে। আপনার আমি যেটা বললাম সেটা তো শুনবেনই, এবং এখান থেকে পড়াটাও করে দেখবেন। এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে? আমরা এই টেবিল পর্যন্ত কমপ্লিট করেছি। এখানে দেখেন কোন একটা লাইন যদি 0 থেকে 90 ডিগ্রি হয়, তাহলে নর্থ ইস্ট হয়। নর্থ ইস্টে মানে ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার পজিটিভ। যখন 0 থেকে 180 ডিগ্রি হয়, তখন এটা কোন দিকে চলে আসে? এই কোঅর্ডিনেট এখানে, এখানে কি আমাদের সাউথ ইস্ট, তাহলে ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার পজিটিভ। যদি এই কোঅর্ডিনেটে চলে আসে যেখানে 180 থেকে বড় এবং 270 থেকে ছোট, তাহলে সেটা আমাদের হবে ল্যাটিটিউড নেগেটিভ এবং ডিপারচারও নেগেটিভ, কারণ সেটা ইস্টিং থেকে ওয়েস্টিং এ চলে আসছে। এখানে তো
ওয়েস্টিং। যখন এই কোঅর্ডিনেটটা আসবে 270 থেকে বড় এবং 360 থেকে ছোট, তখন আমাদের ল্যাটিটিউড পজিটিভ, কারণ নর্থিং এর ঘরে চলে আসছে সে, এবং ডিপারচার হবে নেগেটিভ। ক্লিয়ার সবাই? এইটার উপর ভিত্তি করে আমাদের অঙ্ক করতে হবে। সো ক্লিয়ার না হলে ক্লিয়ার হয়ে নেন। বুঝতে পারছেন? কি হলো? এই শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? না সবাই নাস্তা করতে চলে গেছেন? জি স্যার। না স্যার, বুঝতে পারছি। তাহলে কি আমি সামনে আগাবো? জি স্যার। ওকে, একটু রেসপন্স করবেন, তা না হলে আপনার তো আর আমার সামনে নাই যে আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারবো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এটা সমস্যা হয় মাঝে মাঝে, সেই জন্য। আচ্ছা, তাই ওই যখন আমি বলি যে থাকেন যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ রেসপন্স করলে হলো, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা ন্যূনতম যতটুকু বোঝা দরকার এখন সেটা বুঝতে পারছেন। জি স্যার। যেমন আমরা একটা অঙ্কে যাব, দেখেন এখানে একটা টেবিল, এটা একটা রাফ ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশন গুলো আমাদের জন্য জরুরি এই জন্য আমরা কিছুক্ষণ পরে একটা চার্ট পড়বো যেটাকে বলে আমরা ট্রাভার্স গ্যালেস ট্রাভার্স চার্ট। এটা খুব বিখ্যাত একজন পার্সন গ্যালে, সে এই ট্রাভার্স চার্টটাকে একটা রেগুলার একটা স্ট্যান্ডার্ড শেপ দিয়েছেন। ওই গ্যালেস ট্রাভার্স চার্টে আমরা প্রিভিয়াস ক্লাসে কম্পাস ট্রাভার্সিং এর যে তিন ধরনের অঙ্ক করেছি, অ্যাঙ্গেল কারেকশন, বেয়ারিং কারেকশন, আবার অ্যাঙ্গেল কারেকশন করার পরে ফাইনাল যে বেয়ারিং কারেকশন সেটা, এবং এখনকার যে টেবিল 7.3 এবং 7.4, এই পাঁচটা মিলাই হবে একটা চার্ট। সেই জন্য এটা বুঝতে হবে আমাদের। তার আগে আমি বলি কিছু কোঅর্ডিনেট আছে, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট এবং কনজিকিউটিভ কোঅর্ডিনেট। কনজিকিউটিভ কোঅর্ডিনেটটা কেমন? মনে করেন যে আমি একটা হোয়াইট বোর্ডটা শেয়ার দিই, তাহলে ভালো বুঝবেন। এই ছোট্ট একটা জায়গা আমি ট্রাভার্সিং করলাম লাইন দিয়ে দিয়ে। এখানে আমি এই পয়েন্টটাকে আমার মূল বিন্দু ধরলাম। আমরা জানি কি মূল বিন্দু নরমালি আমরা ধরে নিই 0 0। এর সাপেক্ষে এটা যদি 100 এবং 10 হয় তাহলে এটা কোঅর্ডিনেট 100 × 10, 110। এটা এরকম দেখা যাচ্ছে 110, 200, এরকম এটা হয়েছে 110, শুধু 20, এরকম এই কোঅর্ডিনেট আমরা রিপ্রেজেন্ট করলাম কার সাপেক্ষে? 0 0 বিন্দুর সাপেক্ষে। এগুলো তো আপনারা পারেন তাই না? ওই যে গ্রাফ পেপারে করেছেন আপনারা, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এখন এটা এই মূল বিন্দুর সাপেক্ষে আমার এগুলার কোঅর্ডিনেট। এইটাকে আমি যদি গ্লোবাল অর্থাৎ আর্থের সাপেক্ষে বড় আমাদের স্ট্যান্ডার্ড যে আইডেন্টিফিকেশন তার সাপেক্ষে রিপ্রেজেন্ট করি, মনে করেন এটা হচ্ছে আমার বাংলাদেশের কোন একটা জায়গার জিওডেটিক সার্ভে করার পর ফাইনাল প্রোডাক্ট। যেমন বাংলাদেশের স্থানাঙ্ক কত মনে আছে কারো? আমাদের বাংলাদেশ কোন অংশে অবস্থিত পৃথিবীর? এটা যদি পৃথিবী হয়, এইখান বরাবর আমাদের বাংলাদেশ, উপর দিয়ে চলে গেছে কি কর্কট ক্রান্তি রেখা, যেটার 90 ডিগ্রি। তাহলে বাংলাদেশ হচ্ছে 89 ডিগ্রি থেকে শুরু করে এই 92 91 এর মাঝে, এক্স্যাক্টলি মনে নাই এরকম। আর এটা হচ্ছে এই বরাবর হরাইজন্টাল যে অ্যাক্সিস সেটা, আর ভার্টিক্যাল যে দ্রাঘিমাংশ যদি বলি আমরা, এটা হচ্ছে ইস্টিং এ, এত দিকে ইস্টে অবস্থিত বাংলাদেশ, পূর্ব দিকে। পৃথিবীর যে গ্রিনিচ মান মন্দির লন্ডনের উপর দিয়ে যেটা গিয়েছে সেটার মান ধরা হয় 0। এই 0 থেকে বাংলাদেশ এখানে সরে আছে কতটুকু? 21 বা 22 থেকে শুরু করে 26 বা 24 পর্যন্ত এরকম। এই হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট, যেটা হচ্ছে অ্যাকচুয়াল টোটাল গ্লোবালের সাপেক্ষে।
এখন আমি আমার এই কোঅর্ডিনেটটা আমি যেখানে ম্যাপিংটা করলাম সেটাকে যদি এই আর্থের সাপেক্ষে কনভার্ট করতে যাই, তাহলে বাংলাদেশের যেটা আমাদের ঢাকার উপর দিয়ে যে লাইনটা গিয়েছে সেটা হচ্ছে মূলবিন্দু বাংলাদেশের জন্য। ওই মূলবিন্দু সাপেক্ষে কনভার্ট করা মানে কি, আমি পৃথিবীর সাপেক্ষে তাকে কনভার্ট করলাম, পৃথিবীর এই গ্রিনিচ মানদণ্ডের মূলবিন্দু সাপেক্ষে কনভার্ট করলাম গ্লোবাল কোঅর্ডিনেট সাপেক্ষে। তাহলে ঢাকার সাপেক্ষে আমি যদি হয়, এটা যদি ঢাকার মূলবিন্দু হয়, তাহলে এটা কি আমার 0 0 থাকবে? না এই স্যার, পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। তখন যদি ঢাকা থেকে আমার এটা দূরত্ব 100 হয়, তাহলে এটা হবে কত? 100 100। এটা যদি 100 100 হয়, এগুলো কি হবে? এটা 100 ছিল, তাহলে এটা 100 সাথে আরো 100 যোগ হবে, 200 হবে। আর এই পয়েন্টটা যে 100 ছিল, এটা 0 ছিল, তাহলে এটা কত হবে? 0 × 100, 100 100 হবে না? এটা 110 ছিল, 100 বাড়বে, 210 হবে। এটা ছিল 200, 100 বেড়ে গেল, 300 হবে। অথবা যদি এখানে 100 100 না হয়, আমরা 150 ধরি, কথা কথা এক্সাম্পল, এটা কিন্তু সবাই এক্সাম্পল, এটা কিন্তু স্ট্যান্ডার্ড কিছু না। তাহলে এটা হবে আমাদের 0 ছিল, শুধু 50 হবে এখানে। আর এই পয়েন্টটা ছিল 200, তাহলে 250 হবে। এটা ছিল 20, তো 70 হবে। এইভাবে প্রথম যেটা আমরা করেছিলাম লাল কালারে, সেটা হলো কনজুগেটিভ কোঅর্ডিনেট। যখন আমি স্ট্যান্ডার্ড সাপেক্ষে তাকে চেঞ্জ করলাম, সেটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। এখন আমি যদি বলি না, আমার ঢাকা কনজুগেটিভ, আমি এই গ্রিনিচ মানবন্দিরের সাপেক্ষে চেঞ্জ করব, তাহলে গ্রিনিচ মানবন্দির যদি 0 0 মূলবিন্দু হয়, ঢাকা সেখান থেকে কত? এই যে 22,88 দূরত্বে, সরি 22,89 বা 91 যেটা ধরি আমরা। তাহলে তখন কি হবে? একটা তো আমি ঢাকার সাপেক্ষে পেলাম এটা 100 100 বা 150, তার সাথে তখন আরো 22 যোগ হবে এই এক্স এর কোঅর্ডিনেট, অর্থাৎ ল্যাটিটিউডে, সরি ডিপারচারে, এবং আরো 89 যোগ হবে এই ল্যাটিটিউডে। জিনিসটাকে আপনারা এখন মোটামুটি ক্লিয়ার হয়েছেন? আরেকবার একটু বলেন। আচ্ছা, আরেকবার একটু বলতে হবে, তাহলে আমি বলতেছি। এটা একটু তাহলে মুছতে হবে, এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, না মুছলে এটা বুঝবেন না। এই এই টার্মটুকু আর আগের যেটা সেটা বুঝতে পারলে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক আপনাদের কাছে পানির মতো হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। এটা মনে করেন আমার একটা ক্ষুদ্র এরিয়া বা বড় যাই হোক, আমি আমার বাংলাদেশের যে কোনো একটা পোর্শনে, অংশে, খুলনায় মনে করেন খুলনা সিটিকে মেপেছি। খুলনা সিটি যদি মাপতে যাই, আমি মাপার সময় তো খুলনা সিটি মাপার সময় আমি মনে করি এই পয়েন্ট থেকে কাজ শুরু করছি, তাহলে এই পয়েন্ট থেকে আমি মূলবিন্দু ধরলাম। আমরা মূলবিন্দু স্থানাঙ্ক কি ধরি? 0 0 ধরি। এটা আমরা অভ্যস্ত গ্রাফ পেপারে পড়ে। ধরলাম 0 0, এই 0 সাপেক্ষে এই পয়েন্টটা ধরলাম 10 100। 10 মানে এখান থেকে এক্স অ্যাক্সিস 10, ওয়াই অ্যাক্সিস অনেক বড় 100। এই পয়েন্টটা এটা ধরলাম 100 এবং 150, মানে এই বরাবর 100 হরিজন্টাল বরাবর, এই বরাবর 100, এই বরাবর 150। আরেকটা পয়েন্ট এটা পেলাম আমরা কত? এখানে ধরলাম এটা হচ্ছে 90, আর ভার্টিক্যাল বরাবর 50। এই 4টা পয়েন্ট আমরা পাইলাম। এটাকে তো আমরা যে গ্রাফ, সরি দুই পাশে ব্র্যাকেট দিয়ে অভ্যস্ত, যদি আপনারা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মানগুলা গ্রাফ পেপারে প্লট করেন, এরকম ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়েছেন না? আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে আটকাই না দিলেও হবে। তাহলে এখন এইটা তো আমি খুলনার যে অঞ্চলে কাজ করলাম সেই অঞ্চলের সাপেক্ষের কোঅর্ডিনেট, আমি যদি একে বাংলাদেশের সাপেক্ষে প্রকাশ করতে চাই, তাহলে সেটার মান কত হবে? এই 90 50 100 150 এগুলাই থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে। যদি চেঞ্জ হবে,
কিভাবে চেঞ্জ হবে সেটা হলো এই যে বাংলাদেশের যে অবস্থান পৃথিবীতে, এটাকে বলি আমরা কনজিকিউটিভ কোঅর্ডিনেট বা লোকাল কোঅর্ডিনেট। কনজিকিউটিভ কোঅর্ডিনেট অর লোকাল কোঅর্ডিনেট, এটাকে আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটে প্রকাশ করব। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আমি যদি বলি 22 ডিগ্রি এবং 89 ডিগ্রি, 22 ডিগ্রি নর্থ, 89 ডিগ্রি ইস্ট, তাহলে এটা হবে বাংলাদেশের স্থানাঙ্ক। আপনি বিশ্বাস না গেলে গুগল ম্যাপে এই কোঅর্ডিনেট লেখে সার্চ দিয়ে দেখেন, বাংলাদেশ আসবে। কারণ বাংলাদেশের যে কোনো একটা জায়গা আসবে, কারণ বাংলাদেশের শুরু হয় 22 বা 21 থেকে 26 বা 25 গিয়ে শেষ, এক্সাক্ট আমার মনে নাই, এই রেঞ্জ হবে। এবং এটা হচ্ছে নর্থে শুরু হয়, ইস্টিং শুরু হয় বাংলাদেশের 89 থেকে 91, 92 বা 88 থেকে 91 বা 92, এই রেঞ্জের ভিতরে গিয়ে শেষ। তো আপনি এই রেঞ্জের চাইলে এখন আপনারা সার্চ দিতে পারেন গুগল ম্যাপে, এই রেঞ্জের কোন একটা, এই 22 এবং 89 দিয়ে সার্চ দিতে পারেন, বাট বাংলাদেশের কোন একটা পার্টিকুলার জায়গায় আসছে। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এই কোঅর্ডিনেট সার্চ দিলে বাংলাদেশ পাবেন। এই যে আপনারা দেখেন না, বিভিন্ন সময় খবরাখবর শুনেন না যে ক্ষেপণাস্ত্র হামলা করলো, এই হামলা করলো, ও হামলা করলো, ক্ষেপণাস্ত্র। তো এ তো ইরান, মনে করেন যে আমেরিকার যে ঘাঁটিতে হামলা করছিল, সেটা কি ইরানের ঘরের পাশে ছিল? যে ওরা গিয়ে ক্ষেপণাস্ত্রটা কাঁধে করে নিয়ে ওখানে ফেলে দিয়ে আসছে বা ট্রাকে করে নিয়ে ফেলে দিয়ে আসছে? ওটা একটা সিস্টেম আছে। আপনারা অনেকে তো কি বলে, বিভিন্ন ফরেন মুভি বা ডকুমেন্টারি দেখে থাকেন, সেখানে দেখবেন যে এই যে যুদ্ধ বিমানগুলা তারা যখন ক্ষেপণাস্ত্রগুলা মারে, তখন এটাকে অবজেক্টকে লক করে নেয় তারা। অর্থাৎ একটা স্থাপনা বাংলাদেশের এখানে, মনে করেন যে ইরানের পারমাণবিক স্থাপনা আছে, গেমে দেখছি এগুলোর বলে মিসাইল লঞ্চার। হ্যাঁ, মিসাইল লঞ্চার যেগুলো বলে, হ্যাঁ মিসাইল লঞ্চার বা যে ক্ষেপণাস্ত্র যেগুলো বলে বাংলা ইংলিশে। তো ওকে, এই স্থাপনাটা কোথায়? আমি যদি এখন মানে আমেরিকা যদি ইরানের যে বহিঃশর শহরে পারমাণবিক স্থাপনাটা আছে সেখানে আক্রমণ করতে চায়, ক্ষেপণাস্ত্র চোখ নাই, ও যে দেখে দেখে ওখানে যা পড়বে, ওকে একটা কোঅর্ডিনেট ফিক্স করে দেওয়া হয়, ওই কোঅর্ডিনেটে গিয়ে সে আঘাত করবে। এটা ওখানে যাওয়ার জন্য কি কি রাস্তা দরকার হবে, কোন জায়গা দিয়ে সে যাবে, ওইভাবে সে যায়, গিয়ে ঠিক ওইখানে আক্রমণ করে। ওইটা সম্ভব হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। আমি যদি এখন গ্লোবালি আমার এই অবস্থানটাকে নির্ণয় করতে চাই, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমার ঢাকার স্থানাঙ্ক, এইটা, এই যে ঢাকার যে মূলবিন্দু আমাদের, এই মূলবিন্দুর মান কত? 00 না, কিন্তু এই মূলবিন্দুর মান হচ্ছে এরকম 22, 89। তাহলে এই পয়েন্টের মান কত হবে? 0 হবে। আর এখন হ্যাঁ, এটা কি 22, 89 হয়ে যাবে? এখন এই 0-র সাথে এটা যোগ করবেন, এই 0-র সাথে এটা যোগ করবেন, এই পয়েন্টে যখন আসবেন, এই 10-এর সাথে প্রথমটার সাথে প্রথমটা, এই 10-এর সাথে যোগ করবেন 22, তো এটা হয়ে যাবে কত? 32। আর 100-র সাথে যোগ করবেন 89, তো এটা হবে 189। এরকম প্রত্যেকটা মান চেঞ্জ হবে। এটার মান আছে 90, এটা হচ্ছে 12, 22, এটা হয়ে যাবে তাহলে 122। আর এইটুকু মান হয়ে যাবে 89 আর 50, 8 5 13, 139। এইভাবে মানগুলো চেঞ্জ হবে। তখন এই মানটা হবে আমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই কোঅর্ডিনেট সার্চ দিলে আমরা এই পয়েন্টে পাবেন। এখন কোন একটা লাইন যদি এইভাবে থাকে, এখানে তো মাইনাস হবে তখন, কারণ এটা কোঅর্ডিনেটের বাম পাশে, তখন সেটা মাইনাস করে দেবো আমরা। ডান পাশে থাকলে প্লাস, বাম পাশে থাকলে মাইনাস। এইটাকে বলতেছি আমরা গ্লোবাল কোঅর্ডিনেট এবং কনজিকিউটিভ কোঅর্ডিনেটের মাঝে রিলেশনশিপ। এবার বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার স্যার সুন্দরবনের একটা জায়গা আসছে 22 ডিগ্রি 89 ডিগ্রি সার্চ দিলে। হ্যাঁ, সুন্দরবন ওইরকম কিছু একটা জায়গা আসবে। আপনি চাইলে আপনার খুলনাটাও বের করতে পারেন। আপনি যে আপনার লোকেশন লিখে সার্চ দেন, আপনার লোকেশন
ওখানে আপনার কোঅর্ডিনেটও দেখতে পাবেন আপনি। বাংলাদেশের ভিতরে কোনো না কোনো জায়গা আসবে সেটা। তাহলে আমরা এখন আমাদের পড়ার আবার বইয়ের পড়ায় ফিরে আসবো। সেটা হলো একটা লাইন দেওয়া আছে আমাদের, এবি লাইন, তার লেন দেওয়া আছে 232 মিটার, বিসি 148, সিডি 417, এরকম সিডি ডিই 5টা লাইন দেওয়া আছে এবং তার কি দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে। কোশ্চেনে এইটুকুই দেওয়া থাকবে, এই 3টা কলাম। আপনাকে যদি বলে যে এর ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট এবং কনজিকিউটিভ কোঅর্ডিনেট বের করো, তাহলে শুধুমাত্র কিন্তু এই 3টা কলামে দেওয়া থাকবে, লাইন, লেন্থ, হোল সার্কেল বেয়ারিং। হয়তো এরকম কলাম করে দেওয়া থাকবে না, ওই আগের যে অঙ্কগুলো ছিল, লাইন এ বি, এখানে লেখা লাইন, এই বরাবর থাকলো লেন্থ, আর এখানে থাকলো হোল সার্কেল বেয়ারিং, এবারে বিসি, লাইন, লেন্থ, হোল সার্কেল বেয়ারিং পরপর দেওয়া থাকলো। আপনি সেটাকে টেবিল আকারে সাজায় নেবেন। তাহলে এটা যদি হয় আমাদের এই অবস্থা, তাহলে প্রথম কাজ হবে কি, আমাদের রিডিউস বেয়ারিং বের করে নেওয়া। রিডিউস বেয়ারিং কিভাবে বের করতে হয় এটা আমরা সবাই এখন জানি। তাহলে প্রত্যেকটা লাইন আমরা রিডিউস বেয়ারিং বের করলাম। আমি আপনাদেরকে একটা লাইনের বের করতে বলবো এখন। আপনারা সিডি লাইন বের করেন দেখি যে এটা হয় কিনা। সিডি লাইন শাহরিয়ার বের করেন। সিডি লাইন বের করে চেক করে দেখেন যে 22 ডিগ্রি 24 মিনিট আসলো কিনা। আমার হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে 202 ডিগ্রি 24 মিনিট। এখান থেকে রিডিউস বেয়ারিং আমাদের কিভাবে বের করতে হবে বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আমার একটু ইমার্জেন্সি একটু কাজ করে গেছে, আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তাহলে যা শাহরিয়ার তো আছেন না, আপনি এটা বের করে দেখেন এটা আসে কিনা এক্স্যাক্টলি। একটা একটু চেক করে দেখেন আপনারা। শুনতে পাচ্ছেন শাহরিয়ার? জি স্যার। হ্যাঁ এটা কি দেখেন তো আসে কিনা, চেক করে দেখেন আপনারা। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা কি আমাদের টেবিল ছিল কত, 0 থেকে 90 ডিগ্রি হলে একটা, 90 থেকে 180 হলে আরেক রকম, 180 থেকে 270 যদি হয় তাহলে আরেক রকম। এটা কোনটা ভিতরে পড়তেছে, 270 এর ভিতরে, 180 থেকে 270। সেখানে আমাদের সিস্টেমটা ছিল যে 270 মাইনাস হোল সার্কেল বেয়ারিং। আর এটার কোঅর্ডিনেটটা কোথায় হবে, এটা থার্ড কোঅর্ডিনেটে পড়ছে এখানে। থার্ড কোঅর্ডিনেটটা সাউথ আর হচ্ছে ওয়েস্ট। তাহলে দেখেন এখানে সাউথ দেওয়া আছে আর ওয়েস্ট দেওয়া আছে। এই লেখাটা লেখার সময় আমরা আগেই বলেছি কয়েকভাবে লেখা যায়। প্রথমে আপনি অ্যাঙ্গেলটা লিখে তার ডান পাশে সাউথ ওয়েস্ট লিখলেও হবে, এখানে অ্যাঙ্গেল লিখতেন 22 ডিগ্রি 24 মিনিট, অথবা এখানে যেভাবে লিখছে প্রথমে সাউথ তারপরে অ্যাঙ্গেল তারপরে ওয়েস্ট, এভাবে লেখা যায়। যে কোনো একভাবে আপনারা লিখতে পারেন। তাহলে 270 থেকে যদি আমি 202 বাদ দিই, কত আসে? 67 ডিগ্রি নাকি 36 মিনিট। তাহলে তো আমাদের টেবিলটা আমি ভুল বলছি। টেবিলটা 180 থেকে 270 রেঞ্জের মাঝে অংশটা কি ছিল দেখেন তো একটু ভালো করে আমার টেবিলটা। ওই রেঞ্জের মাঝে যদি হয় তাহলে কত ভ্যালু ছিল, এটা কি 180 মাইনাস, মানে এটা কি হচ্ছে হোল সার্কেল বেয়ারিং মাইনাস 180 নাকি 270 মাইনাস হোল সার্কেল বেয়ারিং? না 270 হবে না, কারণ 270 হলে এটা নেগেটিভ হয়ে যাবে। সেটা হোল সার্কেল বেয়ারিং মাইনাস 180। হ্যাঁ হোল সার্কেল বেয়ারিং মাইনাস 180। এখন দেখেন তো হয় কিনা, এখন করলে হবে, কারণ হচ্ছে 180 থেকে 20 স্যার আর ঠিক 2। আছে। হ্যাঁ ওই তো টেবিলটা একটু দেখে নেবেন, আমার হয়তো বলায় ভুল হয়েছে। তাহলে এরকম প্রত্যেকটা বের করবেন। বের করার পরে আমরা ল্যাটিটিউড বের করব। ল্যাটিটিউড মানে কি, এল সাইন থিটা। এল কত, 222 32 এবং সাইন থিটা করলে এটা আসবে, এবং কস থিটা করলে ডিপারচার আসবে। এইভাবে আমরা ল্যাটিটিউড ডিপারচার প্রত্যেকটা বের করে ফেলবো।
তাহলে ল্যাটিটিউড হয়ে গেল, ডিপারচার হয়ে গেল। এখন দেখেন এখানে পজিটিভ সাইন দিছে, নেগেটিভ সাইন দিছে। পজিটিভ কেন দিলাম? যখন এন থাকবে নর্থিং, তখন ল্যাটিটিউড পজিটিভ। দেখেন এখানে সাউথ নেগেটিভ, এটা সাউথ নেগেটিভ, এটা নর্থ পজিটিভ। আর ডিপারচার কি ইস্টিং আর ওয়েস্টিং, যদি ইস্টিং তখন পজিটিভ, এটা ইস্টিং পজিটিভ, ইস্টিং পজিটিভ, এটা পজিটিভ, কিন্তু এটা ওয়েস্টিং নেগেটিভ, ওয়েস্টিং নেগেটিভ। তাহলে এইটা যেটা পেলাম আমি ল্যাটিটিউড ডিপারচার, এটা পাইলাম হচ্ছে তার কনজিগুয়েটিভ কোঅর্ডিনেট। এখন আমি তাকে সাজাবো পরের যে টেবিলটা। আপনারা চাইলে দুটাকে একই টেবিলে করতে পারেন। এখানে ওরা একটু আলাদা আলাদা করে দেখাইছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট এবং হচ্ছে কনজিকিউটিভ কোঅর্ডিনেটকে দেখানোর জন্য আলাদা টেবিলে করছে। তো পরীক্ষার সময় যখন আমরা একই সাথে চাবো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট এবং কনজিকিউটিভ কোঅর্ডিনেট, তখন আলাদা টেবিল করার দরকার নেই, কারণ আলাদা টেবিল করলে আবার আপনার কষ্ট করতে হবে। এই টেবিলের সাথে এখানে দুইটা কলাম বাড়াই দিলে হয়ে গেল। তাহলে এখানে ওই আগের অঙ্কটা যেটা আমাদের 196 দিক ছিল, যেটা নর্থিং এর ঘরে লিখছি আমরা, যেটা সাউথিং এর ঘরে লিখছি, তাহলে আর পজিটিভ নেগেটিভ সাইন দিতে হবে না, কারণ আমরা জানি নর্থিং পজিটিভ, সাউথিং নেগেটিভ। কিন্তু শুধু ল্যাটিটিউড লিখলে কোনটা পজিটিভ নেগেটিভ বলে দিতে হবে। ডিপারচার লিখলাম ইস্টিং ওয়েস্টিং, তাহলে ইস্টিং পজিটিভ এগুলো লিখলাম এখানে, আর নেগেটিভ গুলো ওয়েস্টিং এর ঘরে চলে গেল। এটা স্টেশন, প্রথমটা এই স্টেশন। এই যখন আমি এবি লাইন দুটো স্টেশন না, এ এবং বি, প্রথমটা এ স্টেশন, পরেরটা যখন বি এবং সি যাব, স্টেশন কি? বি স্টেশন। সি এবং ডি যাব, স্টেশন কি? সি স্টেশন। সি স্টেশন থেকে তো সি ডিতে যাব, বি স্টেশন থেকেই তো বি সিতে যাব, এ স্টেশন থেকে এ বিতে যাব। তা আগে স্টেশন পরে লাইন। ডি স্টেশন যাব কি? ডি ই লাইন। আর ই স্টেশনে গেলে নাই, আর তো লাইন নেই আমাদের, ওখানে শেষ। ই স্টেশন আমরা কোনো মান নেই। তাহলে আমি এখন এটাকে টোটাল কোঅর্ডিনেটে কনভার্ট করব। এখন আমার তো আর কোনো কিছু দেওয়া নাই, পরীক্ষার সময় বলা থাকবে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বের করতে। যদি দেওয়া থাকে যে বাংলাদেশের সাপেক্ষে 22 এবং 88 সাপেক্ষে একে কনভার্ট করো, তাহলে সেটা সেইভাবে হবে। আর না বলা থাকলে আপনারা ধরে নেবেন কোন একটা মানকে। কোন মানটা ধরবেন? যেই মানটা এই নর্থিং এর মাঝে সবচেয়ে বড়, সেটা ধরবেন নর্থিং এর জন্য, এবং সাউথিং এর মাঝে অর্থাৎ ডিপারচারের মাঝে যেই মানটা প্লাস মাইনাসের মাঝে, নর্থ ইস্ট এবং ওয়েস্ট থেকে মাঝে যেটা বড়, সেটাকে ধরে নেবেন। তাহলে এখানে গ্রেটার মান 385, আমরা ধরেছি 400, আর এটার গ্রেটার মান কত? 329। এটা আমরা 400 ধরেছি, কেউ 350 ধরলেও পারেন, বা 429 না 430 ধরলেও পারেন, এর চেয়ে একটু বড় ধরলে হবে। তাহলে সে আমাদের আগের যেটা আমরা দেখাইছিলাম তার মতো আমরা এখন আগাবো। যদি এই মানটা 400 হয় আর এর নর্থিং কি পজিটিভ, তাহলে এটা সেটা যোগ হবে 596.32, সেটা এই লাইনে চলে আসবে এখানকার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। এটার সাপেক্ষে এটা কি নেগেটিভ, নর্থিং এর সাপেক্ষে সাউথিং এর নেগেটিভ, তাহলে 595.96.32 থেকে 111 বাদ যাবে, বাদ গিয়ে হবে 485.30। এটা থেকে এটাও নেগেটিভ বাদ যাবে, কমবে, এটার সাপেক্ষে এটা আবার পজিটিভ যোগ হবে, বাড়বে। এটা হলো নর্থিং এর জন্য, এবং সরি ল্যাটিটিউডের জন্য। ডিপারচারে যখন আবার ইস্টিং আর পজিটিভ ধরেছি 400, তার সাপেক্ষে এই পজিটিভটা যোগ করব আর নেগেটিভটা বাদ দেব, বাদ দিয়ে যা হয় সেটা হবে আমাদের টোটাল এখানকার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ওই লাইনটা। অর্থাৎ এই 400 যে পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে বাকিগুলো স্থানাঙ্ক পেয়ে গেলাম, এটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। দেখেন এইটুকু সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার। হ্যালো। জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটুকু হলো আমাদের। এখন আমরা যাব ক্লোজিং ইরর। ক্লোজিং ইরর মানে হচ্ছে আমরা কোনো কম্পাস ট্রাভার্সে প্রথম পয়েন্ট থেকে কাজ শুরু করতে করতে যখন আমরা ফিরে আসব আবার প্রথম পয়েন্টে মিলে যাবে। যদি না মিলে সেটাকে আমরা বলবো ক্লোজিং ইরর। যেমন এই পয়েন্টটা দেখেন, এ পয়েন্ট থেকে কাজ করা শুরু করছে, এ বি সি ডি ই, আবার এ তে ফিরে আসবে, তা না হয়ে এখানে এসে ঠেকে গেছে। মানে কোথাও কোনো ইন্টিরিয়র অ্যাঙ্গেল অথবা কোনো লাইনের বেয়ারিং অথবা কোনো লাইনের লেন্থ ক্যালকুলেশনে বা প্লটিং এ ইরর থাকার কারণে সেখানে মিলে নাই, এটাকে আমরা বলবো ক্লোজিং ইরর। তাহলে ক্লোজিং ইররকে আমরা দূর করব কিভাবে? ক্লোজিং ইরর এই অংশটুকুকে আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি, এরকম একটা অতিভুজ এটা, তাহলে ত্রিভুজের লাইন কয়টা হবে? দুইটা, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। তাহলে এই যে লাইন, ভার্টিক্যালটা হচ্ছে তার ল্যাটিটিউড এবং হরিজন্টাল হচ্ছে তার ডিপারচার। তাহলে কোনো লাইনে যদি সমস্যা হয় অথবা অ্যাঙ্গেলে যদি সমস্যা হয়, তাহলে কি আমার ল্যাটিটিউড ডিপারচার সমস্যা? তো অবশ্যই হবে, কারণ ল্যাটিটিউড ডিপারচার বের করলাম কোথা থেকে? এই লাইন এবং অ্যাঙ্গেল থেকেই তো। লাইন হচ্ছে এল, অ্যাঙ্গেল থিটা, এল কস থিটা বা এল সাইন থিটা করে তো ল্যাটিটিউড ডিপারচার বের করতেছি। তাহলে সেই কস থিটার মান যদি ভুল থাকে অথবা এল এর মান যদি ভুল থাকে, তাহলে ডিপারচার কি ভুল বের হবে? তাহলে আমরা ল্যাটিটিউড ডিপারচার কারেকশন করলেই টোটাল কারেকশন পেয়ে যাব। তাহলে কারেকশন ইজ ইকুয়াল টু এটা, ই ইজ ইকুয়াল টু কত হবে? এটা যদি কারেকশন ই হয়, ই ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ ল্যাটিটিউড স্কয়ার প্লাস সামেশন অফ ডিপারচার স্কয়ার। কেন স্কয়ার হলো? এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, বা এটা যদি লম্ব বা ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, অতিভুজের মান কত? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে ল্যাটিটিউড, ভূমি হচ্ছে ডিপারচার। এখন এটাকে কারেকশন করার বিভিন্ন পদ্ধতি বা রুলস আছে। তার ভিতরে একটা রুলস হলো বোদিস রুল। সেই বোদিস রুলটা আমরা দেখব। বোদিস রুল কি? বোদিস রুল হচ্ছে, মনে করেন যে আমার ল্যাটিটিউড ডিপারচার, ল্যাটিটিউড হচ্ছে 0.28, এইটুকু বেশি আছে। এখন কোনটার মাঝে কতটুকু বেশি আছে সেটা বুঝবো কিভাবে? ল্যাটিটিউড ডিপারচার কারেকশন করা হয় এইভাবে। এই যে আপনি এ থেকে শুরু করছিলেন, এ বি সি ডি ই থেকে আবার এ তে আসার কথা ছিল, কিন্তু চলে আসেন কোথায়? এ প্রাইমে। তাহলে এখান থেকে একটু বাঁকা হয়ে এদিকে যাবে, আর একটু ডি এর কাছে যাবে, এইভাবে কাছে গিয়ে গিয়ে এক পর্যায়ে এসে এ তে মিলে যাবে। তাহলে এখানকার ইরর কতটুকু? এইটুকু। ই পয়েন্টে ইরর এই ডটেড লাইন, ডি পয়েন্টে ইরর এই ডটেড লাইন, সি পয়েন্টে ডটেড লাইন। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের যতটুকু ডটেড লাইন অতটুকু ইরর, অতটুকু যোগ বা বিয়োগ করলে আমি টোটাল ইররটা পেয়ে যাব। এক মিনিট, আমি একটু ল্যাপটপে চার্জ কানেকশন দিয়ে নিই। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এ পয়েন্টে ইরর হচ্ছে এইটুকু, বি পয়েন্টের এইটা, সি পয়েন্টের, ডি পয়েন্টের, এ পয়েন্টে, এভাবে ইররটা বের করতে পারবো। সেটা বের করার এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তাহলে গ্রাফিক্যাল মেথডে আপনি যে প্লটটা করবেন সেখানে আপনি ইররটা বের করতে পারেন। সেটা কিভাবে? এটা হচ্ছে, আমি যদি আরেকবার একটু রিপিট করি, এই যে এই পয়েন্টটাতে, হ্যাঁ, এই পয়েন্টটা এতটুকু ইরর হয়েছে, তাহলে প্রত্যেকের মাঝে ভাগ করে দিতে হবে। একে আপনি এই পয়েন্টে কিছুটা দিলেন এতটুকু, ই পয়েন্টে এতটুকু, ডি তে এতটুকু, সি তে এবং ই তে। তাহলে এইগুলাকে যদি ফার্দার আমি যোগ করি এইভাবে, তাহলে এটা মিলে গেছে। এইটা হবে আসল মানে আমার এরিয়া,
এইটুকু এখানে ইরোর থাকবে। এটা গ্রাফিক্যালও কিছু ইরোর থেকে যায়, সবচেয়ে ভালো হচ্ছে ম্যাথমেটিক্যাল যে বোদিস রুল যেটা সেটা ইউজ করা। এই রুল কয়েকটা আছে এখানে, বোদিস মেথড আছে, ট্রানজিট মেথড, গ্রাফিক্যাল মেথড এবং অ্যাক্সিস মেথড। আমরা হচ্ছে বোদিস রুল মেথডে সলিউশনটা করব। সেটা ক্ষেত্রে কিভাবে আমরা সলিউশন করব সেটা হলো এরকম বোদিস রুল। এটা হচ্ছে এটা যে টোটাল ল্যাটিটিউড এবং ডিপারচারে যতটুকু ইরোর সেটা ইনটু হবে লেন্থ অফ দ্য সাইড, অর্থাৎ ওই লেন্থের ওই যে সাইডটা তার দূরত্ব ডিভাইডেড বাই টোটাল পেরিমিটার, এটা যে পরিসীমা সেই পরিসীমা দিয়ে ভাগ করব। এইটা হলো একটা। আর হলো ট্রানজিট মেথড। ট্রানজিট মেথডটা হলো টোটাল যে ইরোর সেইটুকু সেটাকে ভাগ করব তার ওই লাইনের ল্যাটিটিউড বা ডিপারচার নিচে টোটাল ক্ষেত্রের ল্যাটিটিউড দিয়ে ভাগ। এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, দেখেন একটু ভালো বুঝবেন। আমি একটা প্রবলেমের দিকে যাচ্ছি। সেই প্রবলেমটা হলো আমাদের গ্যালেস-স্ট্রাভা চার্ট। এই যে একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে গ্যালেস-স্ট্রাভা টেবিল বা গ্যালেস-স্ট্রাভা চার্ট। এই চার্ট সলভ করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের দেওয়া থাকবে প্রত্যেকটা লাইন, তার লাইনের লেন্থ এবং অ্যাঙ্গেল। এখান থেকে চার্টটা করার জন্য প্রথমে কি দেখেন কারেকশন, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাকে, এই অ্যাঙ্গেলগুলো 5টা বাহু, এটা যোগ করলে 4 বাহু, যোগ করলে 4 বাহুতে কত হওয়ার কথা ছিল 360। এখানে আছে কত 360 ডিগ্রি 24 মিনিট, তাহলে 24 মিনিট কি বেশি আছে না? এই বেশিটাকে সবার মাঝে ভাগ করে দিতে হবে। তাহলে 4 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিলে 4 6 24, যদি বেশি আছে মাইনাস করতে হবে, কারেকশন মাইনাস, ইরর প্লাস কারেকশন মাইনাস, প্রত্যেকে 6 ডিগ্রি করে 6 মিনিটের কারেকশন করলে সেই মানটুকু কত আসে 6 করে বাদ দেব, তাহলে 95 ডিগ্রি 24 মিনিট বাদ দিলে 95 ডিগ্রি 8 মিনিট 18 মিনিট, এভাবে প্রতিটা বাদ দেবো 360 আসলো। এখান থেকে আমি হোল সার্কেল বেয়ারিং বের করব। হোল সার্কেল বেয়ারিং কিভাবে বের করব সেটা জানেন তো আপনারা নাকি? হ্যালো, এর আগে আমরা অঙ্ক করেছি এরকম যে এরকম ইন্টেরিয়র অ্যাঙ্গেল এগুলো জানা আছে, সেখান থেকে আমরা এখানকার বেয়ারিং বের করতে পারছি না। এটা এই লাইনের বেয়ারিং, এটা তো এখানকার হোল সার্কেল বেয়ারিং। স্যার এবি লাইনের জন্য এইটা, বিসি লাইনের জন্য এইটুকু হবে, সিডি লাইনের জন্য এইটুকু। ওই যে অঙ্কটা সেটা সলভ করতে হবে। সেটা সলভ করার পরে আমি আগে বলেছি এখানে 3-4টা অঙ্কের সমন্বয় একসাথে, এটুকু আমরা ছোট ছোট করে যেগুলো দেখাচ্ছি সেগুলো সমন্বয়, ওটা বের করলে এখানে আমরা এই হোল সার্কেল বেয়ারিং পেয়ে যাব। হোল সার্কেল বেয়ারিং থেকে আমরা রিডিউস বেয়ারিং বের করতে পারবো, যেটা আমরা কিছুক্ষণ আগে করে আসলাম। রিডিউস বেয়ারিং যদি পেয়ে যাই সেখান থেকে আমরা ল্যাটিটিউড ডিপারচার বের করতে পারবো, এল কস থিটা এল সাইন থিটা করে, সাইন থিটা করলে ল্যাটিটিউড, কস থিটা করলে ডিপারচার। ল্যাটিটিউডের মধ্যে যেটা আবার আছে নর্থ, সেটা নর্থিং এর ঘরে যাবে, যেটা সাউথ সেটা নেগেটিভ হবে, সাউথিং এর ঘরে যাবে। এইভাবে আমি এখানে নর্থিং পেয়ে গেলাম, সবগুলা সাউথিং পেয়ে গেলাম। এখন এই সমস্ত ল্যাটিটিউড গুলাকে যোগ করলে কি হয়, এইগুলাকে যোগ করলে যদি 0 হয়ে যায় তাহলে বুঝবো আমি কোনো ইরর নাই, নর্থিং সাউথিং। কিন্তু 0 হয়েছে -58.58, তার মানে এখানে ইরর আছে।
আবার সমস্ত ডিপারচারকে আমরা যদি যোগ করে দিই তাহলে 0 হবে, 0 হলো না, প্লাস 1.46, তার মানে আমার এখানে ইরর আছে। তাহলে সেই ইররটা আমরা যোগ করব বোধিস রুল বা ট্রানজিট রুল দিয়ে। আমরা ট্রানজিট রুল বা বোধিস রুল যে কোনোটা দিয়ে করলে হবে, দুইটাতে কিন্তু এক হবে না, কিছুটা কম বেশি হবে। যেটা করব টোটাল সম্পূর্ণ অঙ্কটা ওই একটা মেথডই করব। এমন না আপনি ল্যাটিটিউড কারেকশন করলেন বোধিস রুল দিয়ে, আবার ডিপারচার কারেকশন করবেন ট্রানজিট রুল দিয়ে, তা না। তাহলে আমাদের ইরর, টোটাল ইরর কত ছিল ল্যাটিটিউডের জন্য? আমরা ল্যাটিটিউড কারেকশনটা করি আগে। 0.58 মাইনাস, তাহলে সূত্র কি ছিল আমাদের? টোটাল ইরর 0.58 ইনটু ওই লাইনের ল্যাটিটিউড বা ডিপারচার। আমি কারেকশন করতেছি কি ল্যাটিটিউড, তাহলে ওই লাইনের ল্যাটিটিউড ডিভাইডেড বাই সমস্ত লাইনের ল্যাটিটিউড ডিপারচারের সাম, সরি ল্যাটিটিউডের সাম। তাহলে প্রথম লাইনের ল্যাটিটিউড কত? 107। আমরা এখানে লেন্থ দিয়েও করতে পারি, আদারওয়াইজ লেন্থ দিয়ে করলে বোধিস রুল হবে। আমরা দেখবো এইটা তারা কোন রুল দিয়ে করেছে। আমি প্রথমে ট্রানজিট দিয়ে করে দেখি। ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? 0.58 ইন্টু ল্যাটিটিউড কোথায়, সূত্রটাকে ছিল একটু দেখে নিই, আমি নিজে ভুলে গেলাম সূত্র। হয়ে গেল এটা, latitude or departure of that line, arithmetic sum of latitude or departure. Okay, total correction 0.58 দিলাম 0.58। AB লাইনের ল্যাটিটিউড কত? 107.97, উপরে 107.97। টোটাল ল্যাটিটিউডের সাম করলে কত আসবে? 107.97 প্লাস 14.39 প্লাস 122.94। দেখেন এই যারা ট্রানজিট মেথডে করেছে, আমাদের টোটাল ইরর ছিল কতটুকু? 0.58। তাহলে প্রথমে লিখবো আমি 0.58। আচ্ছা এখন তো লেখা যায় টেক্সট, আমি বারবার বলতে দেখছি 0.58 ইন্টু এরকম রাখলাম। এখানে কত দেব আমি? এবি লাইনের ল্যাটিটিউড ছিল 107.97 আর নিচে আসবে টোটালটা কতটুকু, এটা আগে আপনার যোগ করে নেবেন। 107.97 প্লাস এই 14.39 তার সাথে প্লাস এই যে 122.94 তার সাথে প্লাস আর নাই। এটাকে ক্যালকুলেশন করলে আসবে টোটাল এবি লাইনের জন্য ইররটুকু। সেটা আমাদের কত আসছে দেখেন? 2.255 আসে, 0.26।
একইভাবে যদি আমি বিসি লাইনের জন্য করি তাহলে এই 107 উঠে যাবে, শুধু এই 14 তখন এইটা আসবে উপরে, এটা থাকবে না। বিসি লাইন করলে এই 122 আসবে উপরে, নিচের গুলা সেমই থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। একইভাবে আমি ল্যাটিটিউড হয়ে গেল, ডিপারচারের জন্য 1.46 ওই লাইনের ল্যাটিটিউড ডিপারচার এবং ডিভাইডেড বাই সমস্ত লাইনের ল্যাটিটিউড ডিপারচারের সামেশন করলে দেখবেন যে এখানে আমার নর্থিং কত আসতেছে। যেহেতু এটা পজিটিভ, নর্থিং পজিটিভ এবং সাউথিং নেগেটিভ, কারণ আমার ইরোডটা আসতেছে নেগেটিভ, এটা পজিটিভ আসলে ওটা ওখানে আবার নেগেটিভ হবে, ইস্টিং এ ওয়েস্টিং এ পজিটিভ। অর্থাৎ যদি পজিটিভ সাইন আসে আমরা জানি যদি ইরোর আসে আমাদের নেগেটিভ, কারেকশন হবে পজিটিভ। ইরোর যেহেতু নেগেটিভ আসছে তাহলে কারেকশন হবে নর্থিং সাউথিং এ পজিটিভ, নর্থিং এ পজিটিভ, আর সাউথিং হচ্ছে নেগেটিভ। এইভাবে সামেশন করার পরে আমার আগে ছিল এখানে 107.97, তার সাথে যোগ করো 0.26, তাহলে সেটা হবে 108.23। টেবিলটার কোন কলামে কি আছে এইটুকু কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই যে আমি দেখাচ্ছি, জুম আউট করে নিই। এই প্রথম এইটুকু, এই প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর এই পর্যন্ত, আরো ছোট করতে হবে। অর্থাৎ এই যে দুইটা রো আমাদের এই পর্যন্ত সিকোয়েন্স, কোন আগে পরে করলে হবে না। প্রথমে দেখেন আমরা এর আগে যে দুটো টেবিল দেখাইলাম, বললাম যে একসাথে করবেন, সেই টেবিলের মতো প্রথমে কনজুগেটিভ কোঅর্ডিনেট, এরপরে কারেকশন, এরপরে কারেক্টেড কোঅর্ডিনেট, তারপর ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। তো কারেকশন করার পরে সাম করে দেখবেন এখানে 0 আসে, হয়তো 0 পুরো সরাসরি আসবে না, 0.001 অথবা 0.00097 এরকম আসবে। এরকম আসলে বুঝবেন আপনারা ঠিক আছে, দুই ঘরে পর্যন্ত 0 আসলে হবে। এখন এইটুকু যদি আমাদের হয় কনজুগেটিভ কোঅর্ডিনেট, ইন্ডিপেন্ডেন্ট কত হবে? এই দুটো আমাদের যেটা ম্যাক্সিমাম সেটা নিব, এখানে 122 আমরা নিয়েছি 200, আর এখানে ম্যাক্সিমাম কত? নর্থ সাউথের মাঝে ম্যাক্সিমাম মানটা ছিল 122, এখানে 200 নিয়েছি, এবং ইস্টিং এ তারা এখানে 100 নিয়েছে, আমরা আরো বেশি নিব, এই 224 300 নেবেন এখানে। এটা তো ইমাজিনারি একটা পয়েন্ট, যে কোনো আপনার একটা কোঅর্ডিনেট ধরে ওটা তো অ্যাজিউম করা মান, ওর সাথে শুধু এইটুকুই আমরা বুঝতে চাইবো আপনাদের কাছে যে ইস্টিং এর সাথে এটা ইস্টিং পজিটিভ করতেছেন এবং ওয়েস্টিং এর নেগেটিভ করতেছেন কিনা, আর কিছু না। গ্যালেস ট্রাভার্স চার্ট আর কিছুই না, আমরা যে এর আগে 3টা অঙ্ক করেছিলাম সেই 3টারই সামেশন। এটা অনেক বড় একটা অঙ্ক, এটা কিন্তু বাসায় এই চার্টের যে টপ জিনিসগুলা কোনটার পর কোনটা, প্রথমে লাইন, তারপরে পয়েন্ট, অ্যাঙ্গেল কারেকশন, অ্যাঙ্গেল কারেকশন, হোল সার্কেল বেয়ারিং, রিডিউস বেয়ারিং, তারপরে কনজুগেটিভ কোঅর্ডিনেট, নর্থিং সাউথিং, সেটা কারেকশন, কারেকশনের পরে কারেক্টেড নর্থিং সাউথিং বের করতে হবে, তারপরে হচ্ছে কনজুগেটিভ কোঅর্ডিনেট আসবে কারেক্টেড, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, 3টা কলাম হবে, সরি 11টা কলাম, 11টা কলাম মনে রাখতে হবে কোনটার পরে কোনটা। এটার জন্য বাসা 5 থেকে 10 বার এই টেবিলকে আপনি নিজে নিজে ড্র করবেন, মানে শুধু এখানকার এইটুকু দুইটা পর্যন্ত, আদারওয়াইজ কিন্তু পারবেন না, বলে যাবেন। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা ছোট্ট আরেকটু টপিকস পড়াই, ওটা হবে আমাদের এই লেভেল থিওডোলাইট
লেবেলিং এর সাথে সম্পর্কিত ট্যাকোমেট্রিক্যাল লেবেলিং, যেটা আমি বলছি আপনাদেরকে। থিওডোলাইট কি আপনারা কখনো দেখছেন? আমি কি ভিডিওতে গুগলে দেখাইছিলাম জি স্যার, আপনাদেরকে আপনি গত ক্লাসে? দেখাচ্ছিলেন আগের দিন গুগলে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে লেভেল মেশিন আর থিওডোলাইটের মধ্যে পার্থক্য কি বলেন? লেভেল মেশিন এবং থিওডোলাইট দুইটার মাঝে কি পার্থক্য? বলে গেছেন? হ্যালো, ভুলে গেলে বলবেন তো, ভুলে গেছি আমি তো কিছু বুঝতেছি না, আপনারা ভুলে স্যার গেছেন তো ভুলে বলেন। গেছি, আপনি বলে দেন। আচ্ছা, লেভেল মেশিন দিয়ে শুধু হরাইজন্টাল অ্যাঙ্গেল নেওয়া যায়, ডানে বামে ঘোরায় দিতে পারবেন হরাইজন্টাল অ্যাঙ্গেল। আর হচ্ছে থিওডোলাইট দিয়ে যেটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটাই নেওয়া যাবে। হরাইজন্টাল নেওয়ার সময় ভার্টিক্যালটা লক করে দিবেন, ভার্টিক্যাল নেওয়ার সময় হরাইজন্টাল লক করে দিবেন। তো যখন হরাইজন্টাল অ্যাঙ্গেল নিতে হয় তখন ভার্টিক্যালটা লক করে দেওয়া যায়, আর যখন ভার্টিক্যালটা নিবেন তখন হরাইজন্টাল লক করে দেওয়া যায়, লক করে নিতে হয়। তো ট্র্যাকোমেট্রিক সার্ভেতে আমি প্রিভিয়াস ক্লাসে মানে বলেছি আপনাদের যে এখানে এটা হচ্ছে আইপিস থাকে, যে আপনি দেখবেন সেটার ভিতরে ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রাম গুলো দেখতে এরকম, যে আপনারা এখন অনেক ভিডিও গেমস খেলেন, ওখানে দেখবেন না যে স্নাইপার দিয়ে যখন আপনারা শুট করতেছেন, গুলি করতেছেন, তখন ওর সামনে এরকম একটা ডায়াগ্রাম আসে না? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এরকম ডায়াগ্রাম আসে না একটা স্নাইপিং এ, যখন আপনারা যে ভিডিও গেমস খেলেন? জি স্যার। এরকম বিভিন্ন শেপের আসে। তো আপনি যখন ওইটার দিকে তাকাবেন, চোখ করবেন, এরকম বাস্তব জিনিস দেখতে পাবেন। এটাকে ডায়াফ্রাম বলা হয়, স্টাডিয়া ডায়াফ্রাম। তো এই ডায়াফ্রামের দুইটা অংশ দেখেন, একটা আপার, উপরের অংশ এটাকে বলে আমরা আপার স্টাডিয়া, নিচেরটাকে বলে আমরা লোয়ার স্টাডিয়া। এটা দিয়ে যখন আপনি আপনার কোনো বন্ধু মনে করেন এইখানে দাঁড়ায় আছে, স্টাডিয়া এরকম মেজারমেন্ট যে রড, কি বলে নামটা, স্টাডিয়া রড, এরকম স্টাডিয়া রডে এরকম ধাক্কাটা থাকে। এটা দেখছেন আপনারা নাকি দেখাতে হবে থেকে ইন্টারনেট থেকে? দেখি নাই। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। স্টাডি রড, এই ল্যাবটা এখন ইউনিভার্সিটি থাকলে আপনার সুবিধা হতো, দেখতে পারতেন। STADIA, স্টাডিয়া রড পিকচার। এইরকম দেখেন, আমাদের যেগুলো আছে সেগুলো এটার মতো, এগুলো ফোল্ডিং কথা, একটা জায়গায় ঢুকানো থাকে, টান দিলে বেরিয়ে আসবে। এর পিছনে দেখেন মান লেখা আছে 109, 110, 111, 100, এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে। আপনি কালোটায় মান নিতে পারেন, লেখাটায় মান নিতে পারেন। এখানে দুইটা ভাগ আছে, কালো যেটা লাল দাগ দিয়ে লেখা এক পাশে, সেখানে মিটারে দেওয়া, আর এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো সেন্টিমিটার, ইঞ্চিতে এরকম দেওয়া। ওইটা দেখে নিতে হয় কোনটার গায়ে কোন ইউনিটে দেওয়া আছে, ইউনিটটা দেখে নিলে হয়। এই হচ্ছে স্টাডিয়া রড। আপনার বন্ধু একজন স্টাডিয়া রডটা ধরবে, আপনি সেখানে মান নিবেন। কি মান নিবেন? এই চোখ দিয়ে যখন দেখবেন, দেখার পরে যা দেখতেছেন আপার স্টাডিয়াম লোয়ার স্টাডিয়াম লিখে রাখবেন। হরাইজন্টালের ক্ষেত্রে, ভার্টিক্যালের ক্ষেত্রে একই অবস্থা। ভার্টিক্যালের ক্ষেত্রে তখন এটা তো এরকম ভাবে দেখা যাবে, উপরের দিকে যখন আপনি তুলবেন, আমি আবার একটু আমার মানে ইন্টারনেটে দেখাইতে হবে, এখানে দাগায় দেখালে বুঝবেন না। এখানে হচ্ছে থিওডোলাইট,
এই হচ্ছে থিওডোলাইট। এই জন্য আপনি উপরের দিকে দেখবেন, উপরের দিকে তো তার তো একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেলটা এখান থেকে মেজারমেন্ট করা যায়, তো দেখতে পাবেন। ওর পাশে এখন তো ডিজিটাল, দেখেন এখানে ডিজিটালি অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। আর আমরা আমাদের ইউনিভার্সিটিতে সার্ভিং করার সময় ডিজিটাল গুলো ছিল না, এখন আছে কুইলে ডিজিটাল গুলা। তখন এর পাশে স্কেল থাকতো, স্কেলে কতটুকু ভার্টিক্যাল উঠতেছে দেখা যাইতো। ওই চাঁদা আছে না, আপনারা চাঁদা দেখছেন না, চাঁদা যেরকম অ্যাঙ্গেল মেজারমেন্ট করা, যেরকম চাঁদা লাগানো থাকতো, এখানে দেখা যেত আপনি কত দূর অ্যাঙ্গেল উঠতেছে। যখন পজিটিভ অ্যাঙ্গেল হবে উপরের দিকে, তখন এটা আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। আর যখন নিচ দিক হবে, আপনি উপরে, আপনার বন্ধু নিচের দিকে আছে, তাকে দেখতেছেন, তখন হবে অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন। সেই অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ নিচ দিকে। আর উপরের দিকে হলে যখন আপনি নিচে, আপনার বন্ধু উপরে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এটা আমরা মেজারমেন্ট করব, একটা প্রিন্সিপাল আছে অপটিক্যাল প্রিন্সিপাল উপরে, আপনারা ফিজিক্সে পড়েছেন না, লেন্সের যে ধর্ম, সূত্র কি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু কত বলেন? 1/f। f হচ্ছে ফোকাল লেন্থ, u হচ্ছে বস্তুর দূরত্ব, আর f হচ্ছে বিম্বের দূরত্ব। এইভাবে করে আমরা বের করি। এইটা সে প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল উপরে ভিত্তি করে এখানে বিশাল বড় একটা প্রমাণ আছে। প্রমাণ আমাদের দরকার নাই, কারণ আপনারা লেন্সের প্রমাণ পড়েছেন। প্রমাণের কিছু জিনিস আমাদের দরকার হবে। এই যে সিম্পল প্রমাণ দেখেন, এখানে আপনারা দেখতে পারবেন। এই যে 1/f কই গেল, আগে লাইন চলে গেছে। এই যে 1/u, ভিউ কোথায় গেল? 1/u, এখানে তো 1/u আকার দেওয়া নাই, এখানে 1/f1 1/f2 করে দেওয়া আছে। যাই হোক, আপনারা ভালো করে জানেন যে 1/u না রেখে আমি যদি 1/a ও লিখি কোনো সমস্যা নেই, 1/b ও লিখি সমস্যা নেই, আমাকে বলতে হবে a কি আর b কি, তাহলেই হবে। তবে u এবং v এটা বাসাক স্যারের বইতে দেওয়া আছে uv দ্বারা, কারণ uv টাই হচ্ছে এর স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যে নামে সবাই একে চিনে। কিন্তু আমরা চিনি f ইকুয়াল টু কত, ma, তাই না? আপনি যদি বলেন f ইকুয়াল টু বলেন যে cb, তাও হবে। আপনাকে বলতে হবে c হচ্ছে মাস, b হচ্ছে ত্বরণ, যেখানে m হচ্ছে মাস, এটা সবাই আমরা জানি স্ট্যান্ডার্ড, a হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ। এই জন্য আমরা এখানে বলি না f ইকুয়াল টু m লিখলে বুঝি আমরা। আপনি যদি f ইকুয়াল টু m না লিখে লেখেন m ইজ ইকুয়াল টু fa, তাহলে বলতে হবে m হচ্ছে ফোর্স, f হচ্ছে মাস, a হচ্ছে ত্বরণ। কিন্তু f কে আমরা মাস বলি না, f কে ফোর্সে বলি, তো ফোর্স থেকে f আসছে ওই রকম। যাই হোক, প্রমাণ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দরকার ডি। যে বললাম না যে ফিতা ফিতা লাগবে না আপনার, আপনি সূত্র বসায় তার হরিজন্টাল ডিসটেন্স ডি পেয়ে যাবেন। এর আগের আমরা পেয়েছিলাম ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং এ, মনে আছে? এই দুইটা লেভেল মেশিন, প্রথমে একটা দিয়ে দেখতাম, তারপর আরেকটা দিয়ে দেখতাম, দুইটার মাঝের দূরত্ব এবং এই যে অ্যাঙ্গেল দুইটা, এটা দিয়ে আমরা সূত্র বসায় বের করতে পারতাম হরিজন্টাল ডিসটেন্স কত, ভার্টিক্যাল ডিসটেন্স কত, মনে আছে না? জি স্যার। এখন দুইটা লাগবে না, এখন একটা দিয়ে আমরা পারবো। ওই সময় দুইটা কেন লাগতো? ওই সময় তো আমি এখানে ইজিলি অ্যাক্সেসিবল না, আমি তো স্টাফ নিয়ে যাইতে পারতাছি না। এখন তো আমরা, আপনার বন্ধু স্টাফ নিয়ে যাইতে পারতাছি। ওই সময় তো আমরা কোনো স্টাফে দেখতাম না, এখন আমরা স্টাফে দেখবো, আপার স্টাডিয়া রিডিং লিখবো, লোয়ার স্টাডিয়া দেখবো। কিন্তু ওখানে ফিতা নিয়ে মাপা যাচ্ছে না, কিন্তু আমি নিজে যাইতে পারতেছি। এরকম কোনো ঝামেলা যদি থাকে সেইখানে হবে। যেমন মনে করে কাঁটাতারের বেড়া আছে, মাঝখান দিয়ে ফিতা দিতে পারবেন না আপনি। অথবা নদীর ওই পার ছোট একটা জলাশয় আছে, পুকুরের ওই পার, ও পুকুরের উপর দিয়ে ফিতা আপনি ধরতে পারবেন না। ওখানে ও টান করে ধরলে ফিতা দেখবেন স্যাগ হয়ে থাকবে। আপনার ফিতা বা রশি অনেক দূরে যখন টান দিয়ে ধরে মাঝখান দিয়ে এরকম স্যাগ হয়ে আছে। ইলেকট্রিক তারগুলা দেখেন না, মাঝখান দিয়ে এরকম ঝুলে আছে, এটা আপনারা পড়বেন, অতি সত্বরে পড়বেন। চেইন কারেকশন স্যার পড়াবে। আজকে আমার ক্লাস শেষ হলে আগামী রোববার থেকে আমি আর কোনো ক্লাস নেব না, আপনাদের হেড স্যার ওই টপিকগুলো পড়াবে তখন। তাহলে আমাদের সূত্র লাগবে ডি, ডি ইজ ইকুয়াল টু কত, কে এস ইন্টু সি, সরি কে এস প্লাস সি। এই কে এবং সি হলো দুটা কনস্ট্যান্ট, সে কনস্ট্যান্ট দুটার মান আমরা দেখছি। কে এর মান হচ্ছে 100 বা 100 পয়েন্ট সামথিং,
আর সি এর মান হচ্ছে কে হচ্ছে মাল্টিপ্লাইং, এই দেখেন এই অংশটুকু দেখবেন, দ্য কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু এফ বাই আই। এই যে এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, এখানে এফ বাই আই কে আমরা লিখছি কে, আর এফ প্লাস ডি এটা লিখছি সি। এফ প্লাস ডি কে বলা হয় অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এর মানটা হয় 0.15 থেকে 0.10 বা 20 এরকম। এটা এক একটা মেশিনে এক এক রকম থাকে, ওই মেশিনের গায়ে লেখা থাকে যে এর অ্যাডিটিভ কনস্ট্যান্ট কত। অ্যাডিটিভ কনস্ট্যান্ট মানে হচ্ছে সি, এর মান 0.15 থেকে সামথিং। আর মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট এফ বাই এ এর মানও দেওয়া থাকে ইনস্ট্রুমেন্টের গায়ে। এটা হয় নরমাল 100 অথবা 99 বা 100.5 এরকম দেওয়া থাকে, যা দেওয়া থাকে সেটা আপনারা ইউজ করবেন। পরীক্ষার সময় এই মানগুলো দেওয়া থাকবে অবশ্যই। তাহলে আমরা এখানে কিছু জিনিস দেখব, যে আমি যদি নিচে থাকি, আমার ফ্রেন্ড যদি হাই অ্যালটিটিউড উপরের দিকে থাকে অর্থাৎ এলিভেটেড সাইড, তাহলে এর হরিজন্টাল ডিসটেন্স কত হবে এবং ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে। ভার্টিক্যাল মানে তো আইএল। এখানে আপনারা ডায়াগ্রামটা মনে রাখার খুব সমূহ চেষ্টা করবেন, এই অঙ্ক তো ডায়াগ্রাম লাগবে। কিভাবে ডায়াগ্রামটা আঁকবেন আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার করে দেখাই দিচ্ছি। কোথায় গেল শেয়ারিং, শেয়ারিং ও হোয়াইট বোর্ড শেয়ারিং। এই মনে করেন এইভাবে আছে, আপনার বন্ধু এখানে দাঁড়াইছে স্টাফ নিয়ে, আপনি এখানে টেলিস্কোপ না থিওডোলাইট দিয়ে তাকে দেখতেছেন। এই বরাবর এটা ছিল আপনার লাইন অফ অ্যাক্সিস, কিন্তু আপনি একটু উপরের দিকে দেখতেছেন, এটা বলে লাইন অফ সাইট। এর মাঝে অ্যাঙ্গেল হবে থিটা। এখানে আপনি দুইটা মান দেখবেন, আপার স্টাডিয়া এবং লোয়ার স্টাডিয়া। এখন এখানে দুই ধরনের প্রিন্সিপাল আছে। একটা হলো এই যে আপনি রেঞ্জিং রডকে ধরবেন, সেটা দুইভাবে ধরা যায়। একটা হবে যে পয়েন্টে আসেন এই পয়েন্টের পারপেন্ডিকুলার, আরেকটা হলো এই যে আপনার বন্ধু যে দেখতেছে তার পারপেন্ডিকুলার। তাহলে সেটা কি হবে, সেটা হবে একটু ইনক্লাইন, এখান থেকে একটু এরকম করে ধরতে হবে। তাহলে এটার পারপেন্ডিকুলার হলো, আর এটা হলো এটা পারপেন্ডিকুলার। আমরা দেখবো এই অংশটুকু, এটা বেশি কাজে লাগে, এইটুকু অতটা করি না আমরা, একটু ঝামেলাও। আমি যে পয়েন্টে আছি সেই পয়েন্টে পারপেন্ডিকুলার করে দাঁড় করাবো, এবং পারপেন্ডিকুলার হইলো কিনা সেটা বুঝবেন কিভাবে। এই যে স্টাডিয়া রড না, এর পিছনে ওয়াটার বাবল দেওয়া আছে এবং ধরার জন্য একটা রিং দেওয়া আছে। আপনি ওখানে ধরবেন, হাত রাখবেন এরকম, এখানে একটু এক্সটেন্ড করে এখানে ওয়াটার বাবল দেওয়া আছে। এই ওয়াটার বাবল যখন মাঝখানে আসবে ঠিক, তখন আপনি বুঝবেন এটা ভূমির পারপেন্ডিকুলার হয়ে গেছে। তখন এখানে দুইটা কেস হবে, একটা হলো যখন আপনি ইনক্লাইন দেখবেন সেটা, আর তাহলে আপনি ডিক্লাইন দেখবেন সেটা। দুইটা আমরা একটু মেথডটা দেখবো, দেখার পরে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ। তো এটা হলো, এটা আমার পারপেন্ডিকুলার আছে এবং আমি দেখতেছি। দেখলে দুইটা মান দেখবো, আপার স্টাডিয়া লোয়ার স্টাডিয়া, আমি আগে বলেছি, এবং হরিজন্টাল ডিসটেন্স এর ভার্টিক্যাল ডিসটেন্স পাবো। আমাদের যদি এই পয়েন্টে আরএল বের করতে বলে, ওই আগের ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং এর মতো বেঞ্চমার্কের রিডিং, তার সাথে এখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তার সাথে এই পয়েন্টের হাইট যোগ করলে পেয়ে যাবো আমরা ওই পয়েন্টে আরএল। এইটুকু আর এখন তো বোঝানোর দরকার না, আগের ক্লাস আপনারা দেখেছেন। আমি এই সূত্রের বড় প্রমাণ আছে, সূত্রের প্রমাণ আমাদের দরকার নাই। আমরা দেখব নরমাল সূত্রটা কি ছিল সেটা আগে মনে রাখবেন, ওইটা মনে রাখলে বাকিটা মনে রাখতে পারবেন। নরমাল সূত্র D = KS + C, এটা অবশ্যই মনে রাখবেন। যদি ইনক্লাইন না হয়, সরাসরি দেখতেছেন, তখন এইভাবে মান বের করবেন আপনারা।
তো আমি যদি ইনক্লাইন্ড অবস্থায় দেখি তাহলে সূত্রটা কি, ডি ইজ ইকুয়াল টু, সূত্র মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 22.4 22.5। তাহলে ডি ইজ ইকুয়াল টু কে এস কজ স্কোয়ার থিটা প্লাস সি কস থিটা, আর ভি ইজ ইকুয়াল টু কে এস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি সাইন থিটা। এই সূত্রে মান বসাইলে হরিজন্টাল ভার্টিক্যাল পেয়ে যাবেন। ভার্টিক্যাল যদি পেয়ে যান তাহলে আইএল আর এল কিভাবে বের করবেন? ভার্টিক্যাল মানে কি, এই সেন্টার থেকে এতটুকু, তার সাথে এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট ভূমি থেকে কতটুকু উপরে আছে সেইটা, তার সাথে বেঞ্চমার্কের আর এল যোগ করলে এই পয়েন্টের টোটাল আর এল পেয়ে যাবেন। এটা বুঝতে পারছেন? স্যার প্রিভিয়াস ক্লাসের মতো। তাহলে সূত্রটুকু এইটা। আর যখন আপনি উপরে থাকবেন, আপনার ফ্রেন্ড নিচে থাকবে, অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, সেখানকার সূত্র আলাদা। এখন এখানে দুইটা সিস্টেম আছে দেখেন, একটা কিন্তু আমরা বললাম যে ভূমি পারপেন্ডিকুলার, আর একটা স্টার পারপেন্ডিকুলার। এইটা দরকার নাই আমাদের, 22.6 দরকার নেই। কিন্তু আপনারা জানবেন এরকম সিস্টেম কিন্তু অবশ্যই আছে, সেটা আপনাদের জানাও আসলে উচিত। এখানে কিছু না, সূত্রের একটু ভেরিয়েশন হবে আর মানের একটু কম বেশি হবে, জিনিস একই। এখন যাব আমরা, যদি এটা তো দেখাইলাম, এই আর এলটা কত হবে, যেটা আমি আগে বললাম, এই যে ডি এবং ভি দেখায় আসলাম। আর এল হবে যে আর এল অফ পি, এই পি পয়েন্টের আর এল যেটা বেঞ্চমার্ক, তার সাথে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এইচ, তার সাথে ভার্টিক্যাল ভি। এখন যদি আমরা আগেটা প্রবলেম পড়ছিলাম যে আমাদের বেজি বের করতে বলছিল, আমি কাট করেছি কিন্তু উপরে, যদি বেজি বের করতে পারি তাহলে বেজে যে হাইটটুকু বাদ দিতে হবে, হাইটটুকু বাদ দিলাম। আর যদি বলে না বেজ না, শুধু এই পিক পয়েন্টে আর এল কত, তাহলে ওটা বাদ দেওয়া লাগবে না। ওই যে আমরা লাইট হাউস যেটা অঙ্ক করেছিলাম সিগন্যাল দিয়ে, সিগন্যালে বেজে বের করতে বলছিল, বা সিগন্যালে হাইটটুকু বাদ দিতে হবে। জাস্ট ডায়াগ্রামটুকু মনে রাখলে হবে আপনাদের। যদি এই পি পয়েন্টে বের করতে বলে তাহলে এখানকার পি, এই হরিজন্টাল হাইট এবং এর ভার্টিক্যাল হাইট হয়ে গেল। যদি কিউ বের করতে বলে তাহলে এই আর বাদ দিতে হবে। একটা অঙ্ক দেখলে আপনার একটু ভালো করে ক্লিয়ার হবে না। এই 22.1 এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, নেগেটিভের সূত্রটা কোথায়? যদি নিচ দিকে হয় তাহলে সেটার সূত্র করি, নেগেটিভ কি পরে দেওয়া আছে? আপনাদের কি এরপরে কার ক্লাস আছে? 15-20 মিনিট কি এক্সটেন্ড করা যাবে? অফ করা। হ্যাঁ, এরপরে বি পয়েন্ট, আবার বি পয়েন্ট আপনি এখান থেকে দেখবেন,
একইভাবে যদি আমি বিপরীত থেকে আবার দেখি, নতুন আরেকটা চিত্র হবে, এই দাগটা মুছে ফেলবেন, তখন এরকম ভাবে 3টা পাবো এখানে, আর মাঝে একটা, মাঝেরটুকু হবে আর উপরে আপার স্টাডিয়া লোয়ার স্টাডিয়া। সূত্র কি ছিল আমাদের? d is equal to ks cos স্কয়ার থিটা। k এর মান দেওয়া আছে কত দেখেন, 100। এই যে দা কনস্ট্যান্ট অফ দা ইনস্ট্রুমেন্ট ওয়াজ 100। আর c এর মান দেওয়া থাকে না নরমালি, না দেওয়া থাকলে 0, না দেওয়া থাকলে 0, আর যা দেওয়া থাকবে তা। যদি দেওয়া থাকে 0.15 ইউজ করবেন, না দেওয়া থাকলে 0 ধরতে হবে। নরমালি নতুন যখন থাকে মেশিনটা তখন সে 0ই থাকে, ও আস্তে 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 যখন পুরানো হয়ে যায় তখন ওই মধ্যে কিছু ইরোড দেখা যায়, তখন সি এর কিছু মান থাকে। এই জন্য ওরা দিয়ে দেয় যে আমাদের লাইফ টাইম 5 বছর পরে সি এর মান কত হবে বলে দেয়, ইনস্ট্রুমেন্টে গায়ে লেখা থাকে। তাহলে এস বের করলাম, কে বের করলাম, এবং সেখান থেকে আমি ভি বের করে ফেলবো। সবগুলো অ্যাঙ্গেলের মান বসাই দিলে হয়ে গেল কে এর মান, এস এর মান sin 2 থিটা ডিভাইডেড বাই 2। সূত্র ছিল কি কে এস sin 2 থিটা ডিভাইডেড বাই 2। এই ডিভাইড বাই 2 কে তো আমরা হাফ লিখতে পারি, সেটা পাইলে মানটা এই পর্যন্ত পেলাম। দরকার হলো আমার এলিভেশন কতটুকু। তার এলিভেশনটা আমরা বলছি ডিসটেন্স অফ দ্য এলিভেশন বিটুইন এ এন্ড ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস। এই এ পয়েন্ট এবং ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস, এইটা এই দুইটার মাঝের এই পার্থক্যটুকু সেটা কতটুকু, সেটা হবে কি আমার টোটাল যে ভার্টিক্যাল হাইট, সেই ভার্টিক্যাল হাইট থেকে আর বাদ দিতে হবে। আর ছিল কোনটুকু, মাঝেরটুকু, এই যে 1.915। তাহলে আমি এখানকার এই পার্থক্যটুকু পেয়ে যাব। তো টোটাল ভার্টিক্যাল ডিসটেন্স 19.95 থেকে আর বাদ দিব, এটা পাইলাম পি থেকে এ। পি থেকে বি যদি হয় তাহলে একইভাবে ওখানকার যদি একটা এস হবে, এই আপার স্টাডিয়া 2.705, লোয়ার স্টাডিয়া 1.065, এবং সূত্র ভির মান বের করবো। বা বের করার পর তাদের মাঝে লেভেলের যে পার্থক্য সেটা আমি আবার আর এর মান দেবো, আর কোনটা মাঝেরটুকু 1.185। তাহলে টোটাল যে ভার্টিক্যাল ডিসটেন্স ছিল 14.521, সেখান থেকে আর বাদ দিব 1.150। ডিসটেন্স বিটুইন এ পি, এ এবং পি এর মাঝে ডিসটেন্স সেটা ছিল আমাদের কতটুকু, 107.3। তাহলে এপি হবে 107.3 এবং বিপি হবে 106.7। এই পর্যন্ত বের করলে হবে আপনাদের। এখানে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, গ্রেডিয়েন্টটা দরকার নেই আমাদের। গ্রেডিয়েন্ট হচ্ছে ভূমিটুকু কোন গ্রেডিয়েন্টে আছে সেটা, এটা এখানে বের করে, এটা হচ্ছে চেইন সার্ভিং এর সময় গ্রেডিয়েন্টটা ইজিলি বের করে। এখানে আমার দরকার হরিজন্টাল ডিসটেন্স এবং ভার্টিক্যাল ডিসটেন্স। তাহলে হরিজন্টাল ডিসটেন্স হলো আমাদের এপি 107 এবং বিপি হবে 162। তাহলে আমি যদি পিবি বের করতে চাই তাহলে দুইটাকে যোগ করে দিলে হবে, অথবা আলাদা আলাদা যদি বের করি তাহলে আমাকে আলাদা আলাদা বের করলে হবে। এখানে দেখেন 3টা পোর্শন আছে, সেগমেন্ট এ, সেগমেন্ট বি, সেগমেন্ট সি। আপনারা সেগমেন্ট এ এবং বি করবেন, তারপরে দুইটাকে যোগ করে দিবেন। আর ভার্টিক্যাল ডিসটেন্স যদি বের করতে বলে তাহলে V1 এবং V2 দুইটাকে যোগ করে দিলে হচ্ছে। এটার জন্য আরেকটু ভালো সিস্টেম হলো, এই বইটা তো সফট কপি, আপনাদের হার্ড কপি নাই। সফট কপিতে অনেক সময় বুঝতে প্রবলেম হলে বাসাক স্যারের যে বইটা, সেই বইয়ে এই অঙ্কগুলা আরো ক্লিয়ার করে বা একটু বেশি প্রবলেম ডায়াগ্রাম এঁকে এঁকে দেওয়া আছে। এখানকার প্রবলেমগুলোতে ডায়াগ্রাম ড্র করা নেই। এই পানমিয়া স্যারের বইয়ে যে বই থেকে আমি দেখাচ্ছি সেখানে ডায়াগ্রাম প্রত্যেকটা প্রবলেমের ড্র করে দেওয়া নাই, কিন্তু বাসাক স্যারের বইয়ে সেখানে প্রত্যেকটা প্রবলেম ড্র করে দেওয়া আছে। আপনাদের কি বাসাক স্যারের বই আছে? না স্যার। আচ্ছা, তাহলে আবার আমাকে কি করতে হবে, ছবি তুলে আপনাদেরকে দিয়ে দেওয়া লাগবে নাকি? ছবি তুলে দিব এই চ্যাপ্টারটুকু শুধু,
জি মানে স্যার দেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমাকে যদি আগামী রবিবার আগ পর্যন্ত না দিই তাহলে সিআর বা যেখানে ফোন দিয়ে একটু মনে করে দিবেন, আমি ট্রাই করবো আজকে বা কালকের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ওখানে কিছু প্রবলেম